আমার বাবার ৫৮ বছর বয়সে আমি হয়েছি। তো এই আমার হাসিটা রোগ, তুমি অমনি করবে না, আমি হেসে ফেলবো কিন্তু। ৬২ বছর বয়স হয়েছে। আপনার 62? হ্যাঁ, আমার ছেলের 38। এটা কি করে সম্ভব? এটা শুনি আমি। রসে বসে থাকলে হয়, সবটাই মন আর মাথায়। আমার জীবনে আমাদের শিউরিতে জমিদার ফ্যামিলি, অভিজাত ফ্যামিলি, অনেক টাকাওয়ালা ফ্যামিলি, অনেকগুলো ছেলে মেয়েওয়ালা ফ্যামিলি। আমি হচ্ছে সবার ছোট সেই পরিবারের মানুষ। সেই পরিবারের মানুষ। আমার বাবার ৫৮ বছর বয়সে আমি হয়েছি। তো এই আমার হাসিটা রোগ, তুমি অমনি করবে না, আমি হেসে ফেলবো কিন্তু। এবার বাবা তো অতগুলো বাচ্চাটাতে মানুষ করে, আর ঠিক আছে একটা ফালতু ফাও নিয়ে যাও টাইপের ব্যাপার হয়ে গেছিল। তো দাদা দিদিরা সব স্কুলে কলেজে পড়েছে। আমার যখন ৮ বছর বয়স, তখনও কারো মনে হয়নি যে আমাকে স্কুলে ভর্তি করানো দরকার। আমার বাড়িতে কেউ আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করেনি, কারণ সবাই খুব সুন্দর দেখতে, ফর্সা ফর্সা আর্য সুলভ চেহারা, লাল লাল ঠোঁট। এবার ছোট থেকে আমার শুনতে হতো যে বাড়িতে বাচ্চার সঙ্গে আমি পাল্টে গেছি। সুতরাং আমার ভেতরে আরেকটা জিনিস গড়ে উঠেছিল যে আমি একটা অন্য বাড়িতে মানুষ হচ্ছি। তো আমার যখন ৬ বছর বয়স, তখন আমার মাকে বলেছিলাম, মা রাজদার বাবাকে একটু বাবা বলে ডাকবো। মানে আমার বাবাকে বাবা বলার অধিকার ছিল না, সেটা আমার দাদা দিদিদের ছিল। কেন? কেন জানতে চাই না, কেন জেনে ঝগড়া বাড়িয়ে কিছু লাভ নেই বাবু। সরি, না নো তুমি প্রবলেম। আমার কন্যা সভা বলে ফেললাম। একদম প্লিজ। তখন আমি জানতে পারলাম, মা খুব আশ্চর্য হয়ে বলল, কেন, উনি তো তোমারও বাবা। তারপরে আমার যেটা অধিকার হলো বাবাকে বাবা ডাকার নয়, বাবু ডাকার। বাবু কাজের লোকরা ডাকতো বাড়ির, সেই জন্য আমার বাড়িতে সবাই বাবাকে বাবা ডাকতেন, আমি শুধু বাবু ডাকতাম। স্কুলে ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে বড় হলাম, পড়াশোনা করলাম, বাড়ির সংসারে কাজ করলাম, কারণ এটা তো আমার ধারণা আমি পালিত কন্যা, সুতরাং কাজ করেই খেতে হবে। তারপরে যখন আমি হায়ার সেকেন্ডারি দিলাম, ইংলিশে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলাম, তখন আমার বাবু মারা গেলেন। বাবু মারা যাওয়ার পর ওরা চাইছিল আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে বিষয় সম্পত্তি বিক্রি করে বিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা হবে না। আমি সেটা বুঝিনি। তো শুধু আমি দেখছি যে আমার পড়াশোনাটা হচ্ছে না বাড়িতে, কিন্তু আমি পড়তে চাই, পড়তে আমাকে হবেই। তখন আমি একদিন ঠিক করলাম, সকালবেলায় উঠে যে আসবে সে ডিমওয়ালা থেকে তরকারিওয়ালা, আমি তাকেই জিজ্ঞেস করবো আমাকে বিয়ে করবে কিনা, কারণ আমি পরীক্ষাটা সেবার দেবো, পার্ট 1টা। তো অ্যাক্সিডেন্টালি আমার দাদার বন্ধু, তিনি আমাদের স্কুলের টিচারের ছেলে, তিনি ঢুকলেন। তো আমি তাকে বললাম, অমুদা আপনি আমার বিয়ে করবেন? নিয়ে খুব আশ্চর্য হয়ে গেল, নিয়ে বললো কেন? আমি বললাম পরীক্ষা দেবো। আমি তাদের বাড়ি গেলাম, গিয়ে বললাম যে আমি বিয়ে করব। তো তিনি খুব আশ্চর্য হয়ে বললেন কেন? আমি বললাম যে না, আমি পড়াশোনা করতে চাই। উনি বললেন এটা কি হোস্টেল? আমি বললাম না, আমি পরীক্ষা দেব। তারপরে মমুদা কিছু বলেছেন হয়তো, নিয়ে বিয়েটা হলো ৮০ সালের জানুয়ারি মাসে। আমি আস্তে আস্তে ঠেকে ঠেকে শিখেছি যে আমি লিখে দিচ্ছি তোমায় বিয়ের পর পড়াবো, বিশ্বাস করো না। আমার জীবনে এবং অন্য কোনো শ্বশুর বাড়িতে, ইনক্লুডিং আমার মা, আমি আমার মাকেও এত পড়াশোনা করা সত্ত্বেও তার বউদের পড়তে দিতে দেখিনি। তার মানে তারা আপনাকে পড়তে দিল না? পড়তে দিল না মানে ধরো লোডশেডিং হচ্ছে, সন্ধ্যেবেলায় পড়বো, মোমবাতিটা নিয়ে অন্য জায়গায় উঠে গেল। তো তখন আমি দেখলাম হবে না, পার্ট 1টা ওখানে কোনো রকমে দিয়ে আমি বাপের বাড়ি চলে এলাম। জানতাম না আমার বাচ্চা আছে পেটে, তখন নভেম্বরে এসছে, ৮০ সালের নভেম্বরে। মাকে বললাম আমি ডিভোর্স করবো এবং পড়াশোনা করবো। মা আর বললেন যে না, জমিদার ফ্যামিলি, অভিজাত ফ্যামিলি, বংশে কোনো ডিভোর্স নেই, ডিভোর্স করা চলবে না। মা কিন্তু এটা আমাকে করতে দিলেন না। আমি বললাম ঠিক আছে, তুমি বাইরে ভাড়া থাকলে খারাপ দেখায়, তো তুমি আমাকে গ্যারেজটা ভাড়া দাও ৩০০ টাকায়, আমি এখানে থাকছি। 2টি কাজ করলাম, গ্যারেজ ভাড়া নিলাম, আর আদালতে গিয়ে ওকালতনামা দিয়ে আমি অপরাজিতা মুখার্জি গুপ্ত থেকে আজ থেকে অপরাজিতা নামে পরিচিত হলাম, এটা করলাম। আমার পাশে আমার কাউকে থাকার দরকার নেই। বাবাইকে যখন এবার বাবাই হলো, আমার যখন পেটে ব্যথা উঠেছে, আমি রিক্সা ডেকে বাবাইকে হওয়াতে নিয়ে গেছি। পাশে মা ভাই বোন কেউ নেই? না, ঈশ্বর ছিলেন, রবীন্দ্রনাথ ছিলেন। পরিবারের কেউ নেই? না, কেউ ছিল না। ভাই বোন হয়তো সঙ্গে থাকে না, কিন্তু মা বাড়িতে ছিলেন, কিন্তু মা যাননি। 2:45-এ বাবাই হলো। আমার ছেলের নাম অনিন্দ। বাবাই হওয়ার পরে 2:45-এ ও হয়েছে। আমি 4:30-এর সময় 12খানা স্টিচ নিয়ে, নর্মাল ডেলিভারি, আমি বাড়িতে নিয়ে এলাম। এইবার আমার আরেকটা অধ্যায় শুরু হলো, সেটা হচ্ছে যে আমাকে খেতে হবে। তো আমি তখন ওখানকার যে ওষুধের দোকান আছে, সেখানে একটা করে ওষুধ অনেক সময় পাওয়া যায় না, 5টা ওষুধের মধ্যে। তো আমি যে ওষুধটা পাওয়া যায় না, ওই একটা ওষুধ দোকানে আটকে রাখতো, সেইটা বাগরি মার্কেট থেকে একটা ছেলে দোকান থেকে অর্ডার নিত, আর আরেকটা ছেলে বাগরি মার্কেট থেকে কলকাতা থেকে নিয়ে যেত, নিয়ে পরের দিন ওই ওষুধের দোকানে সাপ্লাই করত। 2% প্রফিট ছিল।
কারণ ছেলে ছোট, আমি তো নিজে কিছু করতে পারবো না, দুটো ছেলেকে দিয়ে যা করার করাতাম। করতে করতে ঘটনা চক্রে ওটা ভীষণ বেড়ে গেল। বড় বড় কোম্পানিগুলো আমাকে ডিস্ট্রিবিউটর করে দিল, অনেক টাকা হতে শুরু করে গেল। ছেলে তখন 6 বছরের, ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়ে 6 বছর হয়ে গেল। ওই বাড়ি থেকে বলা হয়েছিল যে বাবাইয়ের পুরো কাস্টডি আমাকে দেওয়া হবে যদি ব্যবসার পাওয়ার অফ অ্যাটর্নিটা আমি লিখে দিই, আমার ছেলের ফুল কাস্টডি আমি পাবো। আমার ছেলে আমার কাছে থাকতে চাইলো এবং আমার তখন তাকে রাখা কর্তব্য। ছেড়ে চলে এসেছি সবকিছু দিয়ে, যাদবপুরে এসে ভর্তি হলাম এমএ করতে। আমার ছেলেকে আমি কাটছাড়া করতে চাইনি। এবার যাদবপুরে এসে বাবাইকে কোথায় রাখবো? বরানগরে একটা রামকৃষ্ণ মিশন আছে, সেখানে সব ছাত্রদের সঙ্গে 1-2 অনাথ বাচ্চাকে বিনা পয়সায় রাখে। আমি বাবাইকে সেখানে রাখলাম। তারপরে ও যখন ক্লাস 7-এ পড়ে, ইতিমধ্যে আমার ডিভোর্স হয়ে গেছে। যাদবপুরে পাশ করার পর পিএইচডি করার জন্য শঙ্খ ঘোষের কাছে গেছিলাম। স্যার বললেন যে তুমি আমার কাছে পিএইচডি করার থেকে গৌরকিশোরের কাছে তুমি ইনভেস্টিগেশন জার্নালিজম শেখো। তো সেখানে আমার গৌরকিশোর ঘোষের সঙ্গে আলাপ হয়েছিল। তো গৌরদার সঙ্গে যখন আলাপ হলো, উনি আমাকে 1 বছর ধরে ইনভেস্টিগেশন জার্নালিজম শিখিয়েছিলেন। তারপরে আমি আজকালে কিছুদিন চাকরি করি আর আনন্দবাজারে কিছুদিন চাকরি করি। আজকালে চাকরি করার সময় ইতিমধ্যে 2-1 সঙ্গে আলাপ হলো। তার মধ্যে বাবাই একজনকে পছন্দ করলো, করে বলে এ তোমায় খুব ভালোবাসে, তুমি একে বিয়ে করো। তখন আমার 37 বছর বয়স, বাবাই 14। আমি বাবাইকে বললাম, বাবাই এটা ভুল হচ্ছে, মানে ঠিক হবে না। কিন্তু ও আমাকে জীবনে প্রথম একটা দাবি জানালো। এই কথাটার গুরুত্ব এরকম যে এমন অনেক সময় গেছে যখন আমরা মা আর ছেলে দিনের পর দিন কিছু না খেয়ে থেকেছি। এখনো পর্যন্ত আমরা মা এবং ছেলে দুজনের কথা মেনে চলি। শুনলাম, তারপর সেই সম্পর্ক এগোলো, সেই সম্পর্কটা হলো, 20 বছর থাকলো, কারো দোষ নিতে নেই। তো এইবার যেটা হলো, আমাকে আস্তে আস্তে লেখালেখির জগৎ থেকে সরে যেতে হলো। কিন্তু 20 বছর আমি অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করেছি। আমি বাবাইকে বলতে পারছি না আমি কত কষ্টে আছি, বাবাই আমাকে বলতে পারছে না ও কত কষ্টে আছে। কারণ আমরা দুজনেই ভাবছি যে আমি কষ্টে আছি বলে ও কষ্টে থাকবে, ও কষ্টে আছি বলে আমি কষ্টে থাকবো। 20 বছর কেন সেটা সহ্য করলেন? হ্যাঁ, 20 বছর সহ্য করলাম, কারণ আমার ছেলের তখন 10, 11 ইঞ্জিনিয়ারিং। এই সময়টায় আমার যাই ঘটুক ও আগে দাঁড়িয়ে যাক, ওই জন্যই মুখ বুজে সহ্য করে। হ্যাঁ করেছি। তো 2008 সালে তখন আমি ডিসিশন নিলাম যে এনাফ ইজ এনাফ, আমি ডিভোর্স করবো। আর আমার কি হারিয়েছে রচনা? আমার কিচ্ছু হারায়নি। তাহলে এই এতগুলো বছর নিজেকে কিভাবে তারপর এগিয়ে নিয়ে গেলেন? আমি তো জাস্ট ভেসে চলেছি আনন্দে। ছেলে কি করছে এখন? ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন ইউএসএ তে আছে। ছেলে এখন ইউএসএ তে? বাহ! আর আপনি এখন কি করছেন দিদি বলুন? রিলিজিয়নের রিচুয়ালিটি আর স্পিরিচুয়ালিটি, এইটা নিয়ে আমি পড়াশোনা করছি। ছেলেটা বিদেশে থেকে একটা কাজ করেছে যেটা আমার বাড়ির কেউ করেনি, আমাকে একটা খুব ভালো বাড়ি কিনে দিয়েছে। তাই? খুব ভালো বাড়ি কিনে দিয়েছে। বাহ! আর চারিদিক খোলা, কারণ আমি না বই পড়তে পড়তে বাইরে না তাকালে ওটা আত্মস্থ করতে পারি না। এখন আপনি ভালো আছেন, এটা শুনে ভীষণ ভালো লাগলো। এবং সব থেকে বড় জীবনে পাওয়া হচ্ছে ছেলে এত ভালো মানুষ হয়েছে। পজিটিভ থিঙ্কার আপনি, এবং সেটাই সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে। তুমিও খুব ভালো থেকো, তুমি অনেক দিন করো এটা। থ্যাংক ইউ।